আমাদের ইউনূস ভাই ভালো আর বাকি উপদেষ্টারা খারাপ। 12 তারিখে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের আগে নির্বাচনী পরিবেশ তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। যে কথা আমরা বারবার সরকারকে বলছি, নির্বাচন কমিশনকে বলছি, এমনকি আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিয়েছি যে আপনারা নির্বাচনের পরিবেশ তৈরি করার ব্যাপারে উদ্যোগ নেন। যখন সরকারের সাথে আমাদের বৈঠক হয়েছে সরকারকে একই কথা বলেছি, কিন্তু আমার কাছে মনে হয় যে সরকার আসলে জনগণের সাথে প্রতারণা করছে। তারা বলছে যে সেরা নির্বাচন, কিন্তু সেই সেরা পরিবেশ তৈরি করার ব্যাপারে তাদের কোনো মনোযোগ নাই। এই যে আমাদের ভাই উসমান হাদি, তিনি শহীদ হলেন। গতকাল আমরা তার জানাজায় অংশ নিয়েছি। এখানে যারা বক্তব্য রাখলেন, যাদের বক্তব্য শোনার আমার সুযোগ হয়েছে, আমার কাছে মনে হয় যে যদি এই ধরনের সংকট বাংলাদেশে, যেটা আমরা এই মুহূর্তে দেখছি, এটি না থাকতো, সবাই বলতো যে আমাদের ভাই হাদির জানাজা করার আগে সরকারের জানাজা করা দরকার। কিন্তু এই যে সংকট, যে এই সরকার যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে কি হবে, এই সরকার যদি নির্বাচন করতে না পারে সেক্ষেত্রে কি হবে, সবার মধ্যে এক ধরনের ভয় আছে। এই ভয়ের জায়গা থেকেই মূলত এই সরকারের পদত্যাগ কেউ চাচ্ছে না। অন্যথায় সরকার যেভাবে বিচার, সংস্কার এবং নির্বাচনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে, সবাই কিন্তু ওই একই কথা বলতো, হাসিনাকে যে কথা বলা হয়েছে। তো যাই হোক, আমাদের প্রধান উপদেষ্টা তিনি অনেক মিষ্টি কথা বলেন। আমরা দেখলাম যে আমাদের ভাই উসমান হাদি, তার ঘটনাকে কেন্দ্র করে সবাই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলো। আমি নিজেও দাবি করেছি। শেখ হাসিনাকে আমরা সবসময় সেফ জোনে রেখেছি না, মানে আপা ভালো আর আপার মন্ত্রী পরিষদের সবাই খারাপ। ঠিক এখন ওই জিনিসটা আমরা দেখছি যে আমাদের ইউনূস ভাই ভালো আর বাকি উপদেষ্টারা খারাপ। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারছেন না, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না। তাহলে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে আপনি কেন রেখেছেন? দায়টা আপনাকে নিতে হবে না? গতকাল দেখলাম যে ছাত্র জনতা কয়েকজন উপদেষ্টাকে কেন্দ্র করে যারা উপস্থিত হয়েছিলেন ভুয়া ভুয়া স্লোগান দিল। আমার মনে হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সবার আগে এই ভুয়া স্লোগানের দাবিদার। কারণ তিনি যেভাবে এই মন্ত্রী পরিষদ গঠন করেছেন, উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, এবং যারা ব্যর্থ হচ্ছে তাদেরকে তিনি আবার আপন করে আগলে রাখছেন। কোনোভাবেই জনগণের সমালোচনা তিনি গুরুত্ব দিচ্ছেন না। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্বপদে বহাল রেখে কোনোভাবেই নির্বাচনের পরিবেশ তৈরি করা সম্ভব? আপনারা নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারবেন না। তো সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে আশঙ্কা রয়েছে। উসমান হাদিকে আপনারা নিরাপত্তা দিতে পারেন নাই। সে বারবার বলছিল যে আমাকে নানান জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে। আমরাও বলছি, আজকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা যেখানে যাচ্ছি আমাদেরকে সবাই বলছে যে ভাই নিরাপদে থাকেন, নিরাপদে থাকেন। তো রাজনীতি করতে এসে কি ঘরে বসে থাকা যায়? যায় না তো। এই সরকারের দায়িত্ব ছিল ওই ধরনের নিরাপত্তা নিশ্চিত করা। আজকে পুলিশের মধ্যে ফেসিবাদ, যে পুলিশের ব্যক্তিরা, কনস্টেবল থেকে শুরু করে কর্মকর্তারা ছাত্র জনতার বুকে গুলি চালালো, ওই পুলিশের কয়জনকে আপনি চাকরিচ্যুত করেছেন? কয়জনকে আপনি পানিশমেন্টের আওতায় এনেছেন? সুতরাং ওই আগের পুলিশ, হাসিনার পুলিশ দিয়ে আপনি কিভাবে আমাদের নিরাপত্তা নিশ্চিত করবেন? তারা কি চায়? তারা চায় এই ধরনের সংকট সৃষ্টি হোক। কারণ হাসিনা ফিরে আসলে তারা তো মানে খুশিতে খুবই গদগদ হয়ে যায়। সচিবালয়ে যে সকল আমলারা, কামলারা, কর্মকর্তারা, তাদের কোনো পরিবর্তন হয়েছে? এই কথাগুলো তো আমরা বারবার বলছি। শুধুমাত্র শেখ হাসিনা দিল্লি পালিয়েছে, কিন্তু শেখ হাসিনার তৈরি সেই ফ্যাসিবাদ তন্ত্র, সেটা তো বাংলাদেশে এখন পর্যন্ত বহাল রয়েছে। এর দায়টা কার? আমাদের ইউনূস স্যার দায় নেবেন না। আসিফ নজরুল খারাপ, স্বরাষ্ট্র উপদেষ্টা খারাপ, বাকি উপদেষ্টারা খারাপ, আর তিনি একমাত্র ভালো উপদেষ্টা, তিনি একমাত্র নিরপরাধ। তো ঠিক আছে, আমি মেনে নিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা খুব ভালো মানুষ। তাহলে এই ভালো মানুষ এই খারাপ উপদেষ্টাদের কেন সরিয়ে দেন না? আপনি নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের রদ বদল করতেছেন, আপনার উপদেষ্টা পরিষদের রদ বদল কেন হলো না? এটার কি সংস্কার দরকার ছিল না? মানে সংস্কার শুধুমাত্র দলগুলোর হইতে হবে আর আপনাদের সংস্কার লাগবে না। এই মুহূর্তে আমি নিজেও আসলে সংশয়ের মধ্যে রয়েছি
আমার নিজ নির্বাচনী আসন ঝিনাইদহ 2 আসন, যেদিন আমাদের ভাই উসমান হাদিকে গুলি করা হয়, আমি ঠিক ওই সময় ঝিনাইদহ 2 আসনে একটি প্রোগ্রামে ছিলাম। এই খবর জানার পরে আমাদের নেতাকর্মীরা এক ধরনের আতঙ্কে আমাকে বললো যে ভাই আজকে আর গণসংযোগ করা যাবে না। তো এখন তো দেখেন যে প্রার্থীরা যেভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছিল, উসমান হাদির ঘটনার পরে মোটামুটি সবাই স্থবির হয়ে গেছে, থমকে গেছে, থেমে আছে। প্রচারণা দেখতেছেন, তাহলে আপনি নির্বাচনী পরিবেশটা কিভাবে তৈরি করবেন? প্রধান উপদেষ্টা এখনো পর্যন্ত সাংবাদিকদের মুখোমুখি হননি। আমি জানি না তার এই 1.5 মাস 2 মাসের সময়ে তিনি বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হবেন কিনা। তার লজ্জা কোথায় আমি জানি না, কোথায় তিনি লজ্জা পাচ্ছেন। আবার 3টা দলকে নিয়ে বসেছেন, যেটি একটু আগে জুবায়ের ভাই বলে গেলেন। বাকিদেরকে তিনি দল মনে করেন না, বাকিদেরকে তিনি মনে করেন যে এরা হয়তো মানে প্রয়োজন নাই। তাহলে বাকি দলগুলো নির্বাচন বর্জন করুক, আপনি দেখি নির্বাচন করেন। এইভাবে তো আপনারা বৈষম্য সৃষ্টি করেছেন। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের জন্ম হলো, আপনারা সেটার সাথে প্রতারণা করেছেন। এখন আমার সর্বশেষ বলতে বাধ্য হচ্ছি যে এই 16 মাসে সরকার জনগণের সাথে প্রতারণা ছাড়া আর কিছু করতে পারে নাই। কোথায় সংস্কার? আপনারা কোনো সংস্কার দেখেন? মিডিয়ার সংস্কার হয়েছে, পুলিশের সংস্কার হয়েছে, অন্যান্য বাহিনীর সংস্কার হয়েছে, গোয়েন্দা সংস্থার সংস্কার হয়েছে। আজকে বলছেন যে মানে আমাদের গণমাধ্যম বলছে যে হাদির খুনিরা তারা দিল্লিতে পালিয়ে গেছে, আর ডিএমপি বলছে, সরকার বলছে না আমাদের কাছে তথ্য নাই। আপনার গোয়েন্দা সংস্থা কি করে? 7 ঘন্টা সময় পেলেন। যদি আমি বিশ্বাস করি যে তারা পালিয়ে গেছে, এই 7 ঘন্টা কেন পুলিশকে আপনি বললেন না, আর্মিকে বললেন না, যৌথ বাহিনীকে বললেন না যে সীমান্তে পাহারা বসাও? আপনাদের এই সেন্স কাজ করে না? আমার কাছে মনে হয় যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা, তার মাথা কাজ করে না। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে দিয়ে চলবে না, তিনি ব্যর্থ। ইনকলাব মঞ্চের পক্ষ থেকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করেন, বাংলাদেশে যদি আবার ছাত্র জনতা রাজপথে নেমে আসে, তখন কি হবে? তখন তো সবাই বলবে যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আর চাই না, কারণ তিনি আমাদের কথা শোনেন না। আমি আর কথা বাড়াচ্ছি না, সর্বশেষ বলতে চাই, আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এই নির্বাচনকে বানচাল করার জন্য নানানমুখী চক্রান্ত শুরু হয়েছে। আমরা বলছি আমাদের দলের পক্ষ থেকে যে আগামী নির্বাচন শুধুমাত্র অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে হবে না। আগামী নির্বাচন হতে হবে ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন। অর্থাৎ যারা 24-এর দামি নির্বাচনে অংশ নিয়েছিল, তাদের কেউ আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের কোনো পদধারী নেতা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। জাতীয় পার্টির 14 দল আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। আজকে দেখলাম যে জিএম কাদেরের পক্ষে রংপুরে ফরম তোলা হয়েছে। আমরা ধিক্কার জানাই যে এই সরকারের আশকারা আজকে জিএম কাদেররা আবারও রাজনীতিতে পুনর্বাসিত হচ্ছে। আজকে প্রশাসন কি করছে? আজকে জাতীয় পার্টির নেতাদের নামে মামলা হয়েছে। আপনারা বলছেন যে মামলা না হলে তো গ্রেপ্তার করা যায় না, তো মামলা তো আছে, তাহলে গ্রেপ্তার কেন করছেন না? স্বরাষ্ট্র উপদেষ্টা ওদিনকে বলল যে মামলা না থাকলেও আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা যাবে। সারা দেশে 300 এমপিরা এই গণ অভ্যুত্থানের সময় জেলায় জেলায় উপজেলায় যে মিছিল হয়েছে, ছাত্র জনতার উপর হামলা করার নির্দেশনা দেয় নাই, এসপি কে বলে নাই, ওসি কে বলে নাই যে থামাও। সেই দামি এমপিদের বিচার কেন হয় নাই? আমি অসংখ্যবার বলেছি যে এই সরকারের উপদেষ্টারা তারা দামি এমপিদের প্রোটেকশন দিচ্ছে। আমি কয়েকজন উপদেষ্টার নাম বলেছিলাম যে তাদের আত্মীয় স্বজনরা এই দামি এমপিদের সম্পদ পাহারা দিচ্ছে, এই মন্ত্রীদের সম্পদ পাহারা দিচ্ছে। খোঁজ দিয়ে দেখেন। আপনারা কি বলেছিলেন? প্রত্যেক মাসে নাকি হিসাব দিবেন। আজকে তো আপনাদের মেয়াদ শেষ। আজকে 3 জন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছে, 3 জন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছে। তাদের বিরুদ্ধে আমরা শত শত অভিযোগ শুনেছি। এই সরকার কি সেই অভিযোগের কোনো সমাধান দিয়েছে? ক্লিন সার্টিফিকেট দিতে পেরেছে? আজকে গণ অভ্যুত্থানের নায়কদের বিরুদ্ধে অভিযোগ, যে কারণে আজকে এই গণ অভ্যুত্থান জুলাইয়ের প্রতি মানুষের অনাস্থা সৃষ্টি হয়েছে। আমার পাশে মনে হয় একজন সমন্বয়ক, আমি খেয়াল করি নাই, ওমামা ফাতেমা, তিনি এসে এখানে বসেছেন। তাকে আমরা সবাই স্নেহ করি, ভালোবাসি, একসাথে আমরা আন্দোলন সংগ্রাম ক্যাম্পাসে করেছি। তিনিও এই জুলাই আন্দোলনে মুখ্য ভূমিকা রেখেছেন। দেখেন আজকে তাদের সম্মান কোথায়। অন্যান্য যারা চাঁদাবাজি করেছে, লুটপাট করেছে, তার দায়ভার কিন্তু এই উমামাদের নিতে হচ্ছে। আজকে সমন্বয়ের পরিচয় দিতে উমামারা লজ্জাবোধ করেন।
এর দায়টা কাদের ছিল? আজকে জুলাইকে যারা বিক্রি করেছে, সেই জুলাইয়ের চেতনাকে রক্ষা করার জন্য আমাদের ভাই হাদি ইনকলাব মঞ্চ গঠন করেছিলেন। সেই আধিপত্যবাদ বিরোধী চেতনা, ফ্যাসিবাদ বিরোধী যে চেতনা, সেটা আমাদেরকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। একজন হাদি গেছে, আজকে লাখো হাদির জন্ম হয়েছে। বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। নির্বাচন আমাদেরকে আদায় করে নিতে হবে, সরকারকে বাধ্য করতে হবে নির্বাচনী পরিবেশ তৈরি করার ব্যাপারে। আর নির্বাচন কমিশন কি বলছে? প্রধান নির্বাচন কমিশনার বলল যে আমার ভাই হাদি শহীদ হয়েছে, একটা বিচ্ছিন্ন ঘটনা। কালকে আমি শহীদ হবো, আপনি বলবেন বিচ্ছিন্ন ঘটনা। যদি শক্তভাবে নির্বাচনী পরিবেশ তৈরি করতে না পারেন তাহলে বিদায় নেন। আমরা নতুন করে সরকার গঠন করব, নতুন করে আমরা নির্বাচন কমিশন গঠন করব। আপনারা পারছেন না, শক্ত হন, অন্যথায় কিন্তু এখন মিষ্টি মিষ্টি কথা বলছি, দুদিন পরে কিন্তু ঘেরাও দেওয়া হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাশেদ খান। আমি এ পর্যায়ে অনুরোধ করব হাবিবা আপা, বিএনপির মিডিয়া বিষয়ক